আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমাদের কলেজকে অনেক বেশি মিস করছো। আমিও তোমাদেরকে খুব ব্যাডলি মিস করছি। যেই ক্যাম্পাস তোমাদের কলকাকলি হট্টগোলে সব সময় সরগরম থাকতো, আজ আমাদের সেই কলেজ ক্যাম্পাস একদম নিস্তব্ধ। শীঘ্রই তোমাদের কলকাকলিতে হইচয়ে আবার আমাদের ক্যাম্পাস মুখর হয়ে উঠবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমি ফাতেমাতুর জোহরা, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 5 স্বল্প ও মধ্যমেয়াদী অর্থসংস্থানের মধ্যমেয়াদী অর্থসংস্থান নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের ধারণা, চলতি সম্পদ ব্যবস্থাপনা, মজুত পণ্য ব্যবস্থাপনা, কাম্য মজুত পণ্যের পরিমাণ, মজুত সম্পর্কিত ব্যয়সমূহ এবং মিতব্যয়ী ফরমায়েশ বা ইওকিও নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের শ্রেণী কার্যক্রমে চলে যাই। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন কি। মধ্যমেয়াদী অর্থায়ন বলতে 1 বছর থেকে 5 বছর মেয়াদী অর্থ সংগ্রহ করাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে। স্থায়ী চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের অর্থায়নের ক্ষেত্রে মধ্যমেয়াদী অর্থসংস্থান ব্যবহৃত হয়ে থাকে, যেমন মজুত পণ্য ব্যবস্থাপনা। এই সম্পর্কে আমরা ডিটেইলস একটু পরেই জানবো। এই ধরনের সুদের হার, যেমন মধ্যমেয়াদী অর্থসংস্থানের সুদের হার সাধারণত স্বল্পমেয়াদী অর্থসংস্থান থেকে একটু বেশি হয় এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থান থেকে কিছুটা কম হয়। এরপরে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎসসমূহ। অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? জনগণের গচ্ছিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং তার বিপরীতে জনগণকে সুদ প্রদান করে এবং এই টাকাগুলো নিয়ে ওরা অন্য জায়গায় বিনিয়োগ করে। বিনিয়োগ করার ফলে ওরা যাদেরকে ঋণ দিচ্ছে তাদের কাছ থেকে সুদ নিয়ে থাকে। এই প্রাপ্য এবং প্রদেয় সুদের পার্থক্যই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তো বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে স্বল্পমেয়াদে ঋণ প্রদান করা, কিন্তু স্বল্পমেয়াদে ঋণ প্রদান করার পরেও আরো বেশ কিছু অর্থ তাদের হাতে থেকে যায় এবং তারা সেগুলো মধ্যমেয়াদে ঋণ প্রদান করে থাকে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলতে সরকার কিছু বিশেষ সেক্টরের জন্য বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক, যেটা আগে ছিল, বর্তমানে এর নাম হচ্ছে BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এদের কাজ হচ্ছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কাজ হচ্ছে যে আমাদের দেশে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, সেগুলোর সেই সেক্টরগুলোতে ঋণ প্রদান করা। এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের কাজ হচ্ছে যে কৃষকদের উন্নয়নে বা বাংলাদেশের কৃষির উন্নয়নে মধ্যমেয়াদে ঋণ প্রদান করা। এছাড়াও আরও কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন আনসার ও VDP উন্নয়ন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। এরপরে নাম্বার 3, বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি মালিকানাধীন কিছু মধ্যমেয়াদী আর্থিক সংস্থান গড়ে উঠেছে, অর্থসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যেমন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক আছে এর মধ্যে, তারপর ব্র্যাক বেসরকারি প্রতিষ্ঠান তোমরা জানো, মাইডাস। এরা কি করে? স্বল্প মেয়াদে, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য স্বল্প সুদে বাংলাদেশের যে ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে তাদেরকে মধ্যমেয়াদে ঋণ প্রদান করে থাকে। এরপর আছে হচ্ছে লিজিং কোম্পানি। এরা নগদ অর্থের মাধ্যমে ঋণ প্রদান করে না, এরা যাদের প্রয়োজন তাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য সেই সম্পদটা একটি স্থায়ী সম্পদ ভাড়া হিসেবে, যন্ত্রপাতি হতে পারে, কম্পিউটার হতে পারে, এবং ওই নির্দিষ্ট মেয়াদের জন্য তাদের কাছ থেকে একটা ভাড়া বা সার্ভিস চার্জ নিয়ে থাকে। তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। চলতি সম্পদ ব্যবস্থাপনা। চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে আমরা বুঝবো যে চলতি সম্পদ ব্যবস্থাপনা আলোচনা করে কোম্পানির নগদ অর্থ, মজুত পণ্য ও প্রাপ্য বিলের যে ব্যবস্থাপনা তাকে বলা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। কোম্পানির চলতি ব্যয়, যেমন কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করতে কোম্পানির একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদের হাতে মজুদ রাখতে হয়। কারণ হচ্ছে গিয়ে, যদি এই অর্থ তারা হাতে না রাখে তাহলে যখন এই চলতি ব্যয়গুলো মেটাতে যাবে তখন তাদের নগদ অর্থের সমস্যা দেখা দিবে। আবার বেশি পরিমাণ নগদ অর্থ রাখলে সেখানে মুনাফা ব্যাহত হয়। বাকিতে বিক্রয়কৃত পণ্যের প্রাপ্য বিল আদায় ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা যেমন জরুরি, তেমনি হচ্ছে গিয়ে মজুত পণ্য, যে মজুত পণ্যগুলো রাখছি আমরা,
আমাদের প্রতিষ্ঠানে, সেগুলার অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা তা লক্ষ্য রাখাও জরুরি। আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মজুত পণ্য রাখলে অধিক পরিমাণ নগদ অর্থ চলতি সম্পদে আটকে থাকে। অর্থায়নের কাজ হচ্ছে এসব চলতি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। তো এই যে চলতি সম্পদ ব্যবস্থাপনা আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব দেখো, বা চলতি সম্পদ ব্যবস্থাপনা কি কি বিষয় নিয়ে আলোচনা করে, প্রথমেই হচ্ছে নগদ ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্ট, 2 হচ্ছে মজুদ ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, নাম্বার 3 হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা বা অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, এবং নাম্বার 4 হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমাদের এই চ্যাপ্টারে আমরা মজুদ পণ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। মজুদ পণ্য বলতে কি বোঝায়? মজুদ পণ্য বলতে আমরা যেই পণ্য মজুদ করে রাখি, কোম্পানিতে যারা ব্যবসা করে তারা যেই পণ্যগুলো মজুদ করে রাখে সেটাকেই বলা হয় মজুদ পণ্য ব্যবস্থাপনা। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে পণ্য উৎপাদন করে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় কাঁচামালের। কাঁচামালের সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন কাজে ব্যাঘাত ঘটে। সেজন্য মালের একটা অংশ মজুদ করে রাখতে হয়। এই মাল হতে পারে কাঁচামাল, হতে পারে আংশিক সম্পন্ন পণ্যের মজুদ, অথবা হতে পারে সমাপ্ত পণ্যের মজুদ। তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ইট ভাটায় যখন ইট উৎপাদন করা হয় তখন ইট উৎপাদনের জন্য যে কাদা মাটি সেটা হচ্ছে ইটের কাঁচামাল। তারপর এই ইটগুলো যখন ছাঁচে ফেলে একটা নির্দিষ্ট ছাঁচে রেখে ইট বানানো হয়, যেমন কাঁচা ইট, সেটা হচ্ছে আংশিক সম্পন্ন পণ্যের মজুদ। এবং এই ইটগুলাই যখন আগুনে পুড়ে শক্ত হয়ে যায় এবং রোদে দেওয়া হয় তখন সেটা হচ্ছে সমাপ্ত পণ্যের মজুদ। আশা করি তোমরা মজুদ পণ্য সম্পর্কে বুঝতে পেরেছ। কাম্য মজুদ পণ্যের পরিমাণ বা কোয়ান্টিটিজ অফ অপটিমাম ইনভেন্টরি কি জিনিস? যেই পরিমাণ মজুদ পণ্য সংরক্ষণ করলে মোট মজুদ ব্যয় সবচেয়ে কম হয়, বেশিও হয়নি আবার কমই হয়নি। দেখা যায় কম হলে কি হয়, যে উৎপাদন কার্য ব্যাহত হবে, আবার বেশি রাখলে কি হবে, বেশি রাখলে বিভিন্ন ধরনের ব্যয় বেড়ে যাবে। তো এমন একটা পরিমাণ, যে পরিমাণ মজুদ পণ্য সংরক্ষণ করলে মোট মজুদ ব্যয় সবচেয়ে কম হবে এবং উৎপাদন অব্যাহত থাকবে, তাকে বলা হয় কাম্য মজুদ পণ্যের পরিমাণ বা কোয়ান্টিটিজ অফ অপটিমাম ইনভেন্টরি। মজুদ পণ্য নির্ণয়ের প্রথম পদক্ষেপ হলো কাঁচামাল ক্রয় এবং মজুদ সংরক্ষণ সম্পর্কিত ব্যয় সমূহ চিহ্নিত করা এবং পরবর্তীতে কি পরিমাণ মজুদ পণ্য সংরক্ষণ করা হলে ব্যয় সবচেয়ে কম হয় তা নির্ধারণ করা। মজুদ সম্পর্কিত ব্যয় 2 ধরনের। প্রথমে হচ্ছে ফরমায়েশ ব্যয় বা অর্ডারিং কস্ট, এবং নাম্বার 2 হচ্ছে বহন ব্যয় বা ক্যারিং কস্ট। ফরমায়েশ ব্যয় কি? পণ্য সংগ্রহ করার জন্য যেই ব্যয় হয়, যেমন পণ্যটি অর্ডার করতে টেলিফোন খরচ যেটা আছে, টেলিফোন বিল, তারপর হচ্ছে ধরো পরিবহন ব্যয়, পণ্যটি নিয়ে আসতে যে পরিবহন ব্যবস্থা দরকার তার যে খরচ, তারপর ধরো বিজ্ঞাপন দিতে হয়, পত্রিকায় দরপত্র দেয়, পত্রিকায় দেখবে যে তোমরা অনেক সময় দরপত্র দিয়ে পণ্য বিক্রয়ে বা ক্রয়ের দরপত্র প্রদান করে। তারপর হচ্ছে সেগুলো ফাইলিং করা বা নথিভুক্ত করা ইত্যাদি ব্যয়কে বলা হয় ফরমায়েশ ব্যয়। তারপর নাম্বার 2 হচ্ছে বহন ব্যয় বা ক্যারিং কস্ট। মজুদ পণ্য সংরক্ষণ করে রাখার জন্য যেই ব্যয় হয় তাকে বলা হয় ক্যারিং কস্ট। যেমন গোদাম ভাড়া, যে গোডাউনটা ভাড়া করে পণ্যগুলো রাখে সেটাকে বলা হয় গোদাম ভাড়া। তারপর হতে পারে বীমা ও কর বাবদ ব্যয়। তারপর যে পণ্যগুলো রাখলো তার মধ্যে যদি কিছু পণ্য নষ্ট হয়ে যায়, ধরো একটা গোডাউনে একজন আম ব্যবসায়ী কিছু আম রাখলো এবং কিছুদিন রাখার পরে ধরো 5 কেজি আম তার পচে গেল, তো সেই জিনিসটার যে ব্যয় সেটা হবে ক্যারিং কস্টের আন্ডারে। এরপরে আমরা পড়বো মিতব্যয়ী ফরমায়েশ বা ইওকিউ। এটা হচ্ছে আমাদের ম্যাথ টপিকস, এবং এই ম্যাথ টপিকসটা করার জন্যই এতক্ষণ আমরা বিশদ আলোচনা করলাম। এরপরে আমরা আর অল্প একটু পড়ার পরে ম্যাথে চলে যাব। তাহলে চলো। মিতব্যয়ী ফরমায়েশ বা ইওকিউ হচ্ছে এমন এক ফরমায়েশের পরিমাণ যেখানে পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে আমরা বলবো ইওকিউ। এটি নির্ণয়ের 3টি পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে গাণিতিক পদ্ধতি বা ম্যাথমেটিক্যাল মেথড, নাম্বার 2 হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, এবং নাম্বার 3 হচ্ছে রৈখিক পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড। আমরা উপরের দুটো শিখবো, গাণিতিক পদ্ধতি এবং তালিকা পদ্ধতিতে কিভাবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ নির্ণয় করতে হয় এখন তা শিখবো, এবং তার জন্য আমাদের বইটি লাগবে। তোমরা সবাই বইটি নিয়ে রেডি থাকো।
দেখো আমাদের ইওকিউ নির্ণয়ের সূত্রটি হচ্ছে ইওকিউ ইজ ইকুয়াল টু রুট 2AO ডিভাইডেড বাই সি। আবারও বলছি ইওকিউ ইজ ইকুয়াল টু রুট 2AO ডিভাইডেড বাই সি, যেখানে এ সমান হচ্ছে বার্ষিক চাহিদার পরিমাণ, পণ্যের বার্ষিক চাহিদার পরিমাণ, এটা হচ্ছে আমাদের এ। তারপরে ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট, বা পণ্য অর্ডার করতে যে খরচটা হয় সেটাকে বলা হবে অর্ডারিং কস্ট, এবং নাম্বার সি হচ্ছে ক্যারিং কস্ট বা বহন খরচ। তোমাদের সুবিধার জন্য আমি এই পাশে দেখো অঙ্কটি লিখে দিয়েছি যে XYZ কোম্পানি একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, নিম্নের তথ্য হতে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির বার্ষিক চাহিদা হচ্ছে 12,000 একক, ফরমায়েশ প্রতি ব্যয় হচ্ছে 100 টাকা, একক প্রতি মজুদ ব্যয় হচ্ছে 15 টাকা। তাহলে আমাদের এখানে এ বার্ষিক চাহিদার পরিমাণ হচ্ছে 12,000 টাকা, তাহলে এ সমান আমরা সামনে লিখব 12,000 টাকা। বলে দিয়েছে যে বার্ষিক চাহিদার পরিমাণ হচ্ছে 12,000 টাকা, তাহলে আমরা লিখলাম এ সমান হচ্ছে 12,000 টাকা, এবং বলে দিয়েছে যে ফরমায়েশ প্রতি ব্যয় বা অর্ডারিং কস্ট ও সমান হচ্ছে 100 টাকা, মানে এক একটি পণ্য অর্ডার করতে খরচ পড়েছে 100 টাকা। তারপর আসি আমাদের সিতে, সি মানে হচ্ছে বহন খরচ, এবং এক একটি পণ্য ধরে রাখার জন্য গোডাউনে এবং অন্যান্য খরচ বাবদ 15 টাকা। তাহলে আমরা আমাদের সূত্রে বসাই, একটু নিচু করে লিখে দিচ্ছি। এ সমান হচ্ছে 12,000, ও সমান হচ্ছে 100 টাকা, সি সমান হচ্ছে 15 টাকা। তাহলে আমরা আমাদের ফর্মুলাতে বসাই, সূত্রে 2 এ সমান হচ্ছে 12,000, সূত্রে 2 ইন্টু 12,000 ইন্টু অর্ডারিং কস্ট হচ্ছে 100 টাকা, এবং নিচে সি বা বহন খরচ হচ্ছে 15 টাকা। সবগুলো প্রথমে গুণ করবে, তারপর 15 দিয়ে ভাগ দিয়ে, এবং সেটাকে তারপর রুট ওভার করবে। যা আসে তা হচ্ছে, মুছে দিচ্ছি আমি, 1,60,000, এবং এটাকে রুট করলে বের হয় 400 একক। খেয়াল করবে যে এখানে কিন্তু টাকা উল্লেখ না, কারণ বলেছে যে গোডাউনে কি পরিমাণ পণ্য মজুদ রাখলে সেই ব্যয়টা বেশিও হবে না আবার কমও হবে না, আমার উৎপাদন কার্য অব্যাহত থাকবে, আবার আমার মুনাফাও যেন ব্যাহত না হয়। তো পণ্যের পরিমাণ বলেছে, সেহেতু আমরা এখানে ইওকিউ পরিমাণ লিখব এককে। তার মানে যে এই যে XYZ কোম্পানি যে প্রতিষ্ঠানটি, ওদের বছরে পণ্যের চাহিদা হচ্ছে 12,000 একক, এবং প্রতিটি পণ্য অর্ডার করতে খরচ হয় 100 টাকা, এবং সেই পণ্যগুলা ধরে রাখার জন্য প্রতিটি পণ্যে খরচ হয় 15 টাকা করে। তো সো তাদের ইওকিউ হবে, তাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হবে 400 একক। মানে 400 একক পণ্য যদি তারা মজুদ রাখে, তাহলে তাদের উৎপাদন কার্য অব্যাহত থাকবে, আবার মুনাফাও ব্যাহত হবে না। তারপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যে তালিকা পদ্ধতিটি করে দেখাবো। তোমাদের 5 নম্বর চ্যাপ্টারের কর্মপত্র 3-এর 1 নম্বর অঙ্কটি আমি করে দেখাচ্ছি। এখানে বলেছে যে একটি কোম্পানি প্রতি মাসে 500 একক মাল ব্যবহার করে। খেয়াল করো, এখানে বলা আছে
প্রতি মাসে 500 একক ব্যবহার করে, কিন্তু আমাদের যে চাহিদাটা সেটা বের করতে হবে হচ্ছে বছরে। যদি প্রতি মাসে 500 হয় তাহলে বছরে কত আসে সেটাকে 12 দিয়ে গুণ দিবে। তাহলে দেখো আমাদের এর পরিমাণ হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে, আচ্ছা আমি পুরোটা অঙ্ক বলে নেই। একটি কোম্পানি প্রতি মাসে 500 একক মাল ব্যবহার করে ফরমায়েশ দেওয়ার জন্য ফরমায়েশ প্রতি ব্যয় হয় 20 টাকা, প্রতি একক মাল বহনের জন্য ব্যয় হয় 2 টাকা, মালের ক্রয় মূল্য একক প্রতি 70 টাকা, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত? তাহলে দেখো এ সমান আমাদেরকে বলেছে 500 হচ্ছে প্রতি মাসে, এবং যেহেতু আমাদের বছরে হচ্ছে 12 মাস, সেটাকে আমরা 12 দিয়ে গুণ দিব, তার মানে হচ্ছে 60,000 একক। তারপরে আমাদের হচ্ছে ও এর পরিমাণ, ফরমায়েশ প্রতি ব্যয় বলেছে হচ্ছে 20 টাকা, এবং সেই পণ্য সংরক্ষণ করতে বা ধরে রাখার জন্য ব্যয় হয় 2 টাকা। তাহলে আমাদের ইও কিউর পরিমাণ হবে √2AO ডিভাইডেড বাই সি সমান সমান হচ্ছে √2 ইন্টু এ সমান হচ্ছে 60,000 ইন্টু অর্ডার করতে খরচ পড়ে হচ্ছে 20 টাকা, এবং বহন খরচ হচ্ছে 2 টাকা। তোমাদের জন্য এটি হোমওয়ার্ক, তোমরা এই অঙ্কটি সমাধান করবে। তাহলে চলো যাই আমরা আমাদের তালিকা পদ্ধতিতে চলে আসে হচ্ছে 346.41। তার আগে একটু বলে নেই, এখানে একটু সংশোধন আছে। এখানে আমাদের হবে 6000 একক, 500 × 12 আসে হচ্ছে 6000 একক। তাহলে আমাদের এর পরিমাণ হবে 6000, তাহলে 2 × 6000 × 20 ভাগ 2, সেটা যদি আমি করে আসে হচ্ছে 346.41। পণ্য তো আর 4 একক হতে পারে না, তাহলে তোমরা 346 একক ধরবে। তাহলে 346টি পণ্য যদি এই কোম্পানি মজুত রাখে, তাহলে হচ্ছে তাদের উৎপাদন ব্যয়, তাদের যে মজুত ব্যয় সেটা হচ্ছে সর্বনিম্ন হবে। ইওকিউ নির্ণয়ের যে প্রথম উদাহরণটা আমরা করেছিলাম, সেটা থেকেই আমরা এখন ইওকিউ নির্ণয়ের তালিকা পদ্ধতিতে দেখব। সেখানে বলা ছিল বার্ষিক পণ্যের চাহিদা 12,000 একক। তাহলে আমরা প্রথমে লিখলাম বার্ষিক চাহিদা, 5টি ধাপে করব, 12,000 12,000। তারপর হচ্ছে ফরমায়েশের পরিমাণ। দেখো উদাহরণ 10 যেটা আমাদের বইয়ে লেখা আছে, XYZ কোম্পানির উদাহরণ 1-এর তথ্যের আলোক পদ্ধতিতে ফরমায়েশ আলোকে তালিকা পদ্ধতিতে ফরমায়েশ পরিমাণ নির্ণয় করে দেখানো হয়েছে। কোম্পানির মজুত পণ্যের লট সাইজ হলো 1200 একক। লট, এক একটা লটে প্রথমে হচ্ছে 1200 একক, তারপর 600 একক, 400 একক, 300 একক ও 240 একক। তাহলে কি কি পরিমাণ? 5টি ধাপে অর্ডার করে পণ্য, তারপর বার্ষিক চাহিদা হচ্ছে 12,000 একক, তারপরে যে লাইন সেটা হবে ফরমায়েশের পরিমাণ। প্রথম ধাপে অর্ডার করা হলো 1200 একক, দ্বিতীয় ধাপে অর্ডার করা হলো 600 একক পণ্য, তৃতীয় ধাপে অর্ডার করা হলো 400 একক পণ্য, চতুর্থ ধাপে 300 একক পণ্য অর্ডার করা হলো, এবং পঞ্চম ধাপে 240 একক পণ্য অর্ডার করা হলো। এখন এখান থেকে আমাদের ফরমায়েশ সংখ্যা বের করতে হবে। বার্ষিক চাহিদা, ফরমায়েশ পরিমাণ, তারপরে হবে ফরমায়েশ সংখ্যা। ফরমায়েশ সংখ্যাটা আমরা বের করব বাৎসরিক চাহিদা ভাগ ফরমায়েশের পরিমাণ যদি আমরা দেই, তখন আমাদের ফরমায়েশ সংখ্যা বের হয়ে যাবে। আমি নিচে লিখে দিচ্ছি বার্ষিক চাহিদা
ভাগ হচ্ছে ফরমায়েশ সংখ্যা। তাহলে 12,000-কে আমরা 1200 দিয়ে ভাগ দিলাম, বের হবে হচ্ছে 10। তারপর 12,000-কে 600 দিয়ে যদি ভাগ দেই আসে হচ্ছে 20। তারপর হচ্ছে 12,000-কে 400 দিয়ে ভাগ দিলে আসবে 30, তারপরে 40, তারপরে হচ্ছে 50। তারপরে আমাদের বের করতে হবে গড় মজুদ পণ্য। দেখো, প্রথমে বার্ষিক চাহিদা, তারপর ফরমায়েশের পরিমাণ, তারপর হচ্ছে ফরমায়েশ সংখ্যা। ফরমায়েশ সংখ্যাটা আমরা বের করব, বার্ষিক চাহিদাকে এখানে হবে ফরমায়েশের পরিমাণ। ফরমায়েশের পরিমাণ দিয়ে ভাগ দিলে বের হবে আমাদের ফরমায়েশ সংখ্যা। এরপরে আমাদেরকে বের করতে হবে গড় মজুদ পণ্য। গড় মজুদ পণ্য বের করব আমরা ফরমায়েশের পরিমাণ ভাগ 2। এই যে ফরমায়েশের পরিমাণকে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব তখন আমাদের বের হবে গড় মজুদ পণ্য। তাহলে প্রথমে আমাদের ফরমায়েশের পরিমাণ হচ্ছে 1200 এবং সেটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব তখন আসবে 600। তারপর ফরমায়েশের পরিমাণ হচ্ছে 600, সেটাকে আমরা যখন 2 দিয়ে ভাগ দিব আসবে হচ্ছে গড় মজুদ পণ্য 300। নাম্বার 3-তে ফরমায়েশের পরিমাণ ছিল 400, 2 দিয়ে ভাগ দিলে সেটা আসবে 200। তারপর নাম্বার 4 কলামে ফরমায়েশের পরিমাণ ছিল 300, 2 দিয়ে ভাগ দিলে সেটা আসবে 150। এবং নাম্বার 5 কলামে 240, সেটাকে 2 দিয়ে যখন আমরা ভাগ দিব আসবে হচ্ছে গড় মজুদ পণ্যের পরিমাণ 120। এরপরে আমরা বের করব বহন ব্যয়। দেখো কয়টা ভাবে করলাম, আমি নাম্বারিং করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এরকম নাম্বারিং হবে না। এখানে তোমরা যেন বুঝতে পারো সেজন্য আমি নাম্বারিংটা করে দিচ্ছি। 4 নাম্বার 5 হবে বহন ব্যয়। বহন ব্যয় আমরা বের করব গড় মজুদ ইনটু একক প্রতি বহন ব্যয়। গড় মজুদ ইনটু একক প্রতি বহন ব্যয়। তাহলে আমাদের গড় মজুদ প্রথম কলামের জন্য হচ্ছে 600 টাকা, সেটাকে আমরা একক প্রতি বহন ব্যয় যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে গুণ দিব, তাহলে আমাদের আসবে হচ্ছে 9,000 টাকা। ইন্টু বহন ব্যয় আমাদের দেওয়া আছে হচ্ছে 15 টাকা করে, তাহলে 600 ইন্টু 15 সেটা আসবে হচ্ছে 9,000 টাকা। তারপর নাম্বার 2 কলামে আছে হচ্ছে 300, সেটাকে যদি আমরা 1500 দিয়ে ভাগ দেই সেটা আসবে হচ্ছে 15 টাকা করে ভাগ দেই, তাহলে আসবে হচ্ছে 4,500 টাকা। তারপর 3,000 টাকা, তারপর 2,250, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে আবার পরে শুরু করছি, মুছে একটু লিখে দিচ্ছি যেহেতু আমাদের একটু জায়গার স্বল্পতা আছে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই লিখে নিয়েছো, তোমাদের খাতায় উঠিয়ে তারপর হচ্ছে দেখবে। আমি এখান থেকে আবার প্রথম থেকে শুরু করছি, বহন ব্যয় থেকে আবার লিখে দিচ্ছি। আগের যে ধাপটা ছিল সেটা থেকে শুরু করলাম। বহন ব্যয়টা দেখো আবার আমাদের নিচে ছিল, সেখান থেকে আমি একটু উপরে নিয়ে আসলাম, একই অঙ্ক আবার শুরু করলাম। মানে তোমরা একসাথেই করবে, তোমাদের খাতায় একই সাথে করবে। আমি যেভাবে ওখান থেকে মুছে আবার এখানে লিখলাম এরকম তোমাদের লেখার দরকার নেই, তোমরা নিচে নিচে লিখবে।
বহন ব্যয় ছিল ৯,০০০ টাকা, ৪,৫০০ টাকা, ৩,০০০ টাকা, ২,২৫০ টাকা এবং ১৮০০ টাকা। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ ব্যয় বের করতে হয় হচ্ছে ফরমায়েশ সংখ্যা ইনটু ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ সংখ্যাকে যখন আমরা ফরমায়েশ ব্যয় দিয়ে গুণ দিব তখন আমাদের ফরমায়েশ ব্যয়টা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে ১,০০০ টাকা, যেমন এখানে ফরমায়েশ সংখ্যা ছিল আমাদের ৩ নম্বর যে ধাপটা ছিল সেখানে ফরমায়েশ সংখ্যা ছিল ১০ এবং আমাদের ফরমায়েশ করতে পণ্য অর্ডার করতে খরচ হয় হচ্ছে ১০০ টাকা। ১০০ × ১০ এখানে আমাদের আসছে হচ্ছে ১,০০০ টাকা, তারপরে আসবে হচ্ছে ২,০০০ টাকা, তারপরে আসবে ৩,০০০, ৪,০০০ এবং ৫,০০০ টাকা। আবারও বলি, ৩ নাম্বার যেই ধাপটা ছিল ফরমায়েশ সংখ্যা, সেটাকে আমরা যখন আমাদের ফরমায়েশ ব্যয় ও = ১০০ টাকা ওটা দিয়ে গুণ দিব তখন আমাদের হচ্ছে এই ৬ নাম্বার ধাপটা বের হবে ফরমায়েশ ব্যয়। তারপর আমরা এখান থেকে আমাদের মোট ব্যয় বের করব। মোট ব্যয় সমান হচ্ছে বহন ব্যয় যোগ ফরমায়েশ ব্যয়, এই দুইটা যখন আমরা যোগ দিব তখন হচ্ছে আমাদের মোট ব্যয়টা বের হবে। তাহলে প্রথমে আমাদের মোট ব্যয় হচ্ছে বহন ব্যয় প্লাস হচ্ছে ফরমায়েশ ব্যয় ৯,০০০ যোগ ১,০০০, তাহলে আমার আসছে হচ্ছে ১০,০০০। তারপর হচ্ছে ৪,৫০০ যোগ ২,০০০, এখানে আসবে হচ্ছে ৬,৫০০, তারপরে আসবে হচ্ছে ৬,০০০, তারপর ৬,২৫০, তারপরে ৬,৮০০। তার মানে দেখো যে আমি কয়েকটা করে এক এক লটে অর্ডার করলে কত খরচ হচ্ছে। প্রথম লটে আমি যখন ১২০০ করে ফরমায়েশ করলাম তখন আমার ব্যয় হবে ১২০০ একক করে পণ্য যখন ফরমায়েশ করছি তখন খরচ হবে ১০,০০০ টাকা। যদি ৬০০ করে এক এক অর্ডারে যদি ৬০০ করে পণ্য আনতে চাই সেক্ষেত্রে আমার খরচ হবে ৬,৫০০ টাকা। তারপর এক এক অর্ডারে যদি ৪০০ করে আনতে চাই তাহলে হচ্ছে খরচ হবে ৬,০০০ টাকা, এবং এক এক অর্ডারে যদি ৩০০ করে পণ্য আনতে চাই তাহলে খরচ হবে ৬,২৫০ টাকা, এবং লাস্ট ওয়ান যদি ২৪০টি করে পণ্য অর্ডার করি, প্রতিটি অর্ডারে আমি যদি ২৪০টি করে পণ্য আনতে চাই সেক্ষেত্রে খরচ হচ্ছে ৬,৮০০ টাকা। এখানে খেয়াল করো আমরা আলোচনায় বলেছিলাম যেই অর্ডারে ব্যয়টা হচ্ছে সবচেয়ে কম হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের ইওকিউ। তাহলে দেখো এখানে সবচেয়ে খরচ কম হচ্ছে কোন অর্ডারে, এখানে হচ্ছে ৬,০০০ টাকা। যদি আমি ৪০০ করে পণ্য অর্ডার করি প্রতি অর্ডারে, বা একজন ব্যবসায়ী যদি এই কোম্পানি XYZ কোম্পানির মালিক যদি প্রতিটি অর্ডারে ৪০০ করে পণ্য আনে এবং মজুদ রাখে তাহলে হচ্ছে তার ব্যয় সবচেয়ে কম হয়। মজুদ ব্যয় আচ্ছা হচ্ছে ৬,০০০ টাকা। দেখো তোমাদেরকে আবার আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি যে যেখানে বলেছিল বাৎসরিক চাহিদা হচ্ছে ১২,০০০ একক, আর নাম্বার 2 হচ্ছে ফরমায়েশের পরিমাণ, মানে প্রত্যেকবার অর্ডার করবে, একবারে ১২০০ পণ্য গোডাউনে রাখা যাবে না, সেজন্য আমাদেরকে 5টি ধাপে অর্ডার করে ওই পণ্যগুলো আনতে হবে। প্রথমে হচ্ছে ১২০০ একক, তারপর হচ্ছে ৬০০ একক, তারপর ৪০০ একক, তারপর ৩০০ একক, তারপর ২৪০ একক। তাহলে ফরমায়েশ সংখ্যা কতগুলো হয় দেখো, ফরমায়েশ সংখ্যা সমান হচ্ছে বাৎসরিক চাহিদা ভাগ ফরমায়েশের পরিমাণ। তাহলে প্রথমবার বাৎসরিক চাহিদা হচ্ছে ১২০০ একক, সেটাকে ১২০০ দিয়ে ভাগ ১২,০০০ একক, ১২০০ একক দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে ফরমায়েশ সংখ্যা ১০। তারপর দ্বিতীয় ধাপে বার্ষিক চাহিদা সেম ১২০০ একক, সেটাকে আমরা ফরমায়েশের পরিমাণ ৬০০ দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে ২০। তারপর ৩ নম্বর কলামে বার্ষিক চাহিদা সেম, ফরমায়েশের পরিমাণ হচ্ছে ৪০০ একক, সেটাকে ১২,০০০কে ৪০০ দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে ৩০। তারপর ৪ নম্বর কলামে বার্ষিক চাহিদা ১২,০০০ একক, সেটাকে আমরা যখন ৩০০ দিয়ে ভাগ দিব ফরমায়েশ সংখ্যা হবে ৪০।
তারপর 5 নম্বর কলামে বার্ষিক চাহিদা 12,000 একক, সেটাকে ফরমায়েশ পরিমাণ 240 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 50। তারপর গড় মজুদ পণ্য, গড় মজুদ পণ্য বের করব আমরা ফরমায়েশ পরিমাণ ভাগ 2। তাহলে প্রথম কলামে আমার ফরমায়েশের পরিমাণ হচ্ছে 1200 একক, সেটাকে আমি 2 দিয়ে ভাগ দিব, আসবে হচ্ছে 600 একক। 2 নম্বর কলামে ফরমায়েশের পরিমাণ 600 একক, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 300 একক। 3 নম্বর কলামে ফরমায়েশের পরিমাণ 400 একক, 2 দিয়ে ভাগ দিলে আসবে 200 একক। 4 নম্বর কলামে ফরমায়েশের পরিমাণ 300 একক, সেটাকে গড় মজুদ পণ্য 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 150 একক। তারপর 5 নম্বর কলামে ফরমায়েশের পরিমাণ 240 একক, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 120 একক। তারপর আমরা বহন ব্যয় বা ক্যারিং কস্ট বের করব। সেটা বের করতে হলে আমাদের গড় মজুদ পণ্যকে একক প্রতি বহন ব্যয় দিয়ে গুণ দিতে হবে। একক প্রতি বহন ব্যয় বা ক্যারিং কস্ট ছিল হচ্ছে আমাদের 15 টাকা। তাহলে প্রথম কলামে গড় মজুদ পণ্য হচ্ছে 600 টাকা, 600 পণ্য, এবং সেটাকে যদি আমরা 15 টাকা দিয়ে ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 9000 একক। তারপর 4000, তারপর 300 গড় মজুদ পণ্য হচ্ছে 300 একক, সেটাকে আমরা একক প্রতি বহন ব্যয় 15 টাকা দিয়ে যদি গুণ দেই আসবে 4500 একক। তারপর 3 নম্বর কলামে 200 একক গড় মজুদ পণ্য এবং সেটাকে 15 টাকা দিয়ে যদি আমি গুণ দেই সেক্ষেত্রে আসবে হচ্ছে বহন খরচ 3000 টাকা। তারপর গড় মজুদ পণ্য 150, সেটাকে 15 টাকা দিয়ে গুণ দিলে বহন ব্যয় আসবে 2250 টাকা। 5 নম্বর কলামে গড় মজুদ পণ্য 120, সেটাকে 15 দিয়ে গুণ দিলে আসবে 1800 টাকা। এরপরে আমরা বের করব ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ ব্যয় সমান হচ্ছে ফরমায়েশ সংখ্যা ইনটু ফরমায়েশ ব্যয়। দেখো 3 নম্বরে আমাদের 3 নম্বরে ফরমায়েশ সংখ্যা ছিল 10 এবং উপরে ফরমায়েশের পরিমাণ ছিল 10 এবং অর্ডারিং কস্ট আমাদের যেটা ছিল হচ্ছে 100 টাকা। তো 1 নম্বর কলামে 100 ইন্টু 10 আসবে হচ্ছে 1000 টাকা। 2 নম্বর কলামে ফরমায়েশ সংখ্যা হচ্ছে 20, সেটাকে আমরা যখন 100 দিয়ে গুণ দিব অর্ডারিং কস্ট আসবে 2000 টাকা। 3 নম্বর কলামে ফরমায়েশ সংখ্যা ছিল 30, সেটাকে 100 দিয়ে গুণ দিলে আসবে 3000 টাকা। 4 নম্বর কলামে ফরমায়েশ সংখ্যা ছিল 40, সেটাকে 100 দিয়ে গুণ দিলে আসবে 4000 টাকা। 5 নম্বর কলামে ফরমায়েশ সংখ্যা ছিল 50, সেটাকে 100 দিয়ে গুণ দিলে হবে 5000 টাকা। তারপর মোট ব্যয়। মোট ব্যয় সমান হচ্ছে বহন ব্যয় যোগ ফরমায়েশ ব্যয়। তার মানে বহন ব্যয় হচ্ছে প্রথম কলামে 9000 টাকা আর ফরমায়েশ ব্যয় হচ্ছে 1000 টাকা। দুটো যদি আমরা যোগ করি আসে 10000 টাকা। তারপর বহন ব্যয় 2 নম্বর কলামে 4500 টাকা, তার সাথে আমরা যোগ করব ফরমায়েশ ব্যয় 2000 টাকা, তাহলে আসবে 6500 টাকা। 3 নম্বর কলামে বহন ব্যয় 3000 টাকা এবং ফরমায়েশ ব্যয় 3000 টাকা, দুটো যোগ করলে আসবে 6000 টাকা। তারপর বহন ব্যয় 2250 টাকা, তার সাথে আমরা ফরমায়েশ ব্যয় 4000 টাকা যোগ করব, আসবে 6250 টাকা। 5 নম্বর কলামে 1800 বহন ব্যয় হচ্ছে 1800 টাকা, তার সাথে ফরমায়েশ ব্যয় 5000 টাকা যোগ করলে আসবে 6800 টাকা। এখন আমাদের খেয়াল করতে হবে কি পরিমাণ পণ্য অর্ডার করলে আমাদের মোট ব্যয় সবচেয়ে কম হবে। তাহলে দেখা যাক 10000, 6500, 6000, 6250 এবং 6800, এখানে সবগুলোর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 6000 টাকা। তার মানে আমার প্রত্যেক ফরমায়েশে আমি যদি 400 করে পণ্য অর্ডার করি তাহলে হচ্ছে আমার মোট ব্যয় সবচেয়ে কম হয়। ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে
আমরা আমাদের আরো কিছু ম্যাথ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা আমার আগে আরো দুটো ক্লাস ছিল, আজকে যে ক্লাসটি সেগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং অধ্যায়টি খুব ভালো করে পড়বে। সামনেই তোমাদের পরীক্ষা, আমরা এই অধ্যায় থেকেই হচ্ছে তোমাদের পরীক্ষা। দুটো অধ্যায় দিয়েছি তোমাদের সিলেবাসে, এই চ্যাপ্টারটিও খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি যেটি হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের দুটো অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন থাকবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভালো করে এই চ্যাপ্টারগুলো দেখবে এবং বুঝবে এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আল্লাহ।